জরাওয়ারে আজকে যে বিষয়ে আমাদের নজর থাকবে, যুদ্ধের 13 দিনেও ইরানকে থামাতে ব্যর্থ আমেরিকা এবং যুদ্ধের খরচ সামলাতে রীতিমতো চিন্তিত এবার ট্রাম্প প্রশাসন। আর আমেরিকাকে বেগ দিতে স্ট্র্যাটেজিক্যাল ওয়ার ইরানের। হরমুজের পর এবার যুদ্ধ ছড়িয়ে পড়বে লোহিত সাগর জুড়ে। ভয়াবহ হবে কি তবে জ্বালানির হাল? কারণ যুদ্ধ থামাতে ভারতকে এবার মধ্যস্থতার প্রস্তাব মার্কিন সেনা কর্তার। যুদ্ধের 13 দিনেও ইরানকে থামাতে ব্যর্থ আমেরিকা এবং যুদ্ধের খরচ সামলাতে এবার চিন্তিত ট্রাম্প প্রশাসন। আমেরিকাকে বেগ দিতে এবার স্ট্র্যাটেজিক্যাল ওয়ার ইরানের। হরমুজের পর এবার যুদ্ধ ছড়িয়ে পড়বে কি লোহিত সাগর জুড়ে? ভয়াবহ হবে কি এবার জ্বালানির হাল? যুদ্ধ থামাতে ভারতকে মধ্যস্থতার প্রস্তাব মার্কিন সেনা কর্তার এবং বিভ্রান্ত ট্রাম্প কি মানবেন সেই প্রস্তাব? উঠছে সেই প্রশ্ন। নিউজরুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, যুদ্ধের 13 দিন এখনো পর্যন্ত অব্যাহত এই অস্থির পরিস্থিতি এবং সেখানে ইরানকে থামাতে ব্যর্থ আমেরিকা। সেক্ষেত্রে একাধিক প্রশ্ন যেখানে সামনে আসছে, সেখানে ভারতকে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার কথা সামনে আসছে, তবে ট্রাম্প কি সেই প্রস্তাব মানার পরিস্থিতিতে এই মুহূর্তে রয়েছেন? সেই প্রশ্নও কিন্তু থাকছে। দেখো, দুটো বিষয় আজকে যখন আমরা এই নিউজ রুম করছি যুদ্ধের পরিস্থিতি দেখার জন্য, তখন একটা ছবি তো আমরা খোলা চোখে দেখতেই পাচ্ছি যে আমাদের ভারতবর্ষ বা পশ্চিম বাংলার ক্ষেত্রেও একটা রান্নার গ্যাস বা জ্বালানির জন্য হাহাকার। বিভিন্ন পেট্রোল পাম্পে গেলে লম্বা লাইন, অনেক পাম্পে তেল ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তার একটা প্রভাব তো ভারতবর্ষের উপর এসে গেছে, এটা নিয়ে অস্বীকার করার জায়গা কিছু নেই, এটা তো সবাই মোটামুটি মেনেই নেবেন। এবং যখন আমরা নিউজ রুম করছি তখনও পর্যন্ত যে ছবিটা সামনে আসছে সঞ্চারিতাতে, তুমি দেখবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1 লক্ষ কোটি টাকা খরচ হয়ে গেছে এখনও পর্যন্ত, যা তাদের যে রাজস্ব বা কোষাগারে বেশ খানিকটা প্রভাব ফেলেছে বলে একটা বড় অংশ মনে করছেন। এবং যখন আমরা এই প্রোগ্রাম করছি তখনও গতকাল মধ্যরাতের কিছু পরে পশ্চিম ইরাক, সেখানে স্ট্র্যাটো ট্যাঙ্কের KC-135, এটা এক ধরনের এয়ার রিফিলিং অর্থাৎ ফাইটার জেটকে রিফিলিং করে, সেটাকে শটডাউন করা হয়েছে। আমেরিকার একটা বড় ক্ষতি হয়েছে এবং আমেরিকার তরফে পরিষ্কার কিছু না বলা হলেও ইরান দাবি করছে তাদের যে S-300 এয়ার ডিফেন্স যেটা রাশিয়া দিয়েছে সেটার মাধ্যমে তাকে শটডাউন করা হয়েছে। এবার যে প্রশ্ন উঠে আসবে যে 13 দিনের মাথা এখনও পর্যন্ত এই ভয়ঙ্কর যুদ্ধ কেন থামছে না বা যুদ্ধ থামার ইঙ্গিত কেন নেই? কারণ আমেরিকা অনেকে মনে করছেন যে সমীকরণটাতে ভুল করে ফেলেছে। কি সেই সমীকরণটা হলো, আমেরিকার আপাতত মনে হয়েছিল যে সর্বোচ্চ নেতা ধর্মীয় গুরু খামেনিকে নিকেশ করলে বা তাদের ডিফেন্স মিনিস্টারকে নিকেশ করলে পুরো দেশটাকে তারা 3 থেকে 4 দিনের মধ্যে একেবারে তাদের ডমিনেশনে আনতে পারবেন। কিন্তু তাদের অর্থাৎ ইরানের যে নিজস্ব পলিসি ওয়ার ফিলোসফি, সেটাকে আমেরিকা বুঝতে ভুল করেছে বা সিআইএর কিছু ব্যর্থতা এখানে উঠে আসছে। সেটা হলো ইরান নির্দিষ্টভাবে ইরাক যুদ্ধের পর থেকে, অর্থাৎ যে গালফ ওয়ার হয়েছিল তারপর থেকেই তার যে সেনাবাহিনীকে ভেঙে দেয় এবং তাদের যেমন একটা রেগুলার কোর্সের আর্মড ফোর্স রয়েছে, তার পাশাপাশি IRGC যেটা রয়েছে অর্থাৎ ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পস যেটা আছে, সেটার যে বিভাজনটা আমেরিকা বুঝতে ভুল করে এবং সামগ্রিকভাবে ইরানের যে 31টা প্রভিন্সকে রেডি করা হয়, 31টা সামরিক প্রদেশ, এবং 31টা সামরিক প্রদেশের প্রত্যেকটির মাথায় একজন করে কমান্ডার ইন চিফ থাকবে এবং তাদের হাতে থাকবে এই মিসাইল, এই রকেট, এই যাবতীয় অস্ত্র অর্থাৎ অ্যামুনিশন ব্যবহারের স্বতন্ত্র অধিকার। এবং ইরানের যে সংবিধান রয়েছে, যেটা 1979-তে সংশোধিত হয়েছিল, তার 110 নম্বর আর্টিকেলে বলা আছে যদি দেশের কোনো সর্বোচ্চ নেতাকে নিকেশ করা হয়, খতম করে দেওয়া হয়, সেক্ষেত্রে ইরানের এই 31টা প্রভিন্স সামরিক প্রদেশ তারা অটো পাইলট মোডে চলে যাবে, অর্থাৎ তারা স্বয়ংক্রিয়ভাবে এই শত্রুকে আক্রমণ করা শুরু করবে। এই জন্য দেখবে আমেরিকার বিভিন্ন অংশে বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চলছে। তাহলে একসঙ্গে 31টা ইরান যুদ্ধ করছে, একসঙ্গে ইরানের 31টা প্রদেশ যুদ্ধ করছে, কোনো নির্দিষ্ট একজন কমান্ডার ইন চিফ যুদ্ধ করছেন না। এই অঙ্কটা বুঝতে আমেরিকা ভুল করে। এবং পাশাপাশি যেটা বড় ভুল হয়েছে আমেরিকার দেখবে প্রচুর ক্ষতি হচ্ছে, কারণ আমেরিকার সাবমেরিন, আমেরিকার ফাইটার জেট এর বহুমূল্য, জাহাজগুলোর বহুমূল্য। পরিবর্তে ইরান প্রথম থেকেই বুঝতে পারে যে তারা আমেরিকার সঙ্গে এই শক্তিতে এঁটে উঠতে পারবে না, তাই তারা কিছু স্ট্র্যাটেজিক্যাল ওয়ার পলিসিকে নিয়েছে। সেই কারণে ইরানের ক্ষেত্রে তুমি দেখবে ইরান যে ধরনের আক্রমণ চালাচ্ছে তাতে নতুন নতুন অস্ত্র সামনে আসছে, যেটা আমেরিকারও বুঝে উঠতে সময় লাগছে, কারণ ইরানের হাতে বড় কোনো সাবমেরিন নেই।
তাহলে ইরান কি করবে? ইরান ইতিমধ্যেই যেটা ছবি, অর্থাৎ তাদের নীরব ঘাতক যাকে বলা হচ্ছে জলের তলায়, তাহলেও তাদের আন্ডার ওয়াটার তাদের যে অ্যাটাক ড্রোন, আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোন তারা নিয়ে এসছে। বেশি খরচ নয়, ভারতীয় মুদ্রায় 15 থেকে 20 হাজার টাকা খরচ হয় বানাতে। একটা ক্যামেরাকে ইনস্টল করা হয় এবং তার সাথে এক্সপ্লোসিভ দেওয়া হয়, জিপিএস গাইডেন্স দিয়ে দেওয়া হয় এবং সেগুলোকেই হরমুজ প্রণালীর জলের তলা দিয়ে তারা নিয়ে গিয়ে তারা অ্যাটাক করাচ্ছে আমেরিকার বা বিভিন্ন দেশের জাহাজ এবং তেলের ট্যাঙ্কারগুলোতে, এবং মাত্র 20,000 টাকা খরচ করে কোটি কোটি টাকা দামের জাহাজকে গুঁড়ো করে দিচ্ছে, ধ্বংস করছে। ফলে ইরানের যে আর্থিক ক্ষতি অনেক কম। দ্বিতীয়ত, ইরানের হাতে যে উন্নত প্রযুক্তি খুব বেশি নেই, ফলে এমআইআরভি সিস্টেম সেই অর্থে খুব বেশি না থাকায় ইরান ক্লাস্টার বোম্বিং সিস্টেমকে বেছে নিয়েছে, অনেকটা সেই পুরনো দিনের রামায়ণের তীরধনুকের মতো। একটা তীর থেকে অনেকগুলো অস্ত্র ছড়িয়ে পড়ে, যেটা ইরান করছে আমেরিকার বিভিন্ন ঘাঁটির উপর, তাদের যে আরব দুনিয়ায় যে ঘাঁটিগুলো ছড়িয়ে আছে। এখানেও ইরান অনেকটা খরচ কমাতে পেরেছে, কস্ট কাটেল করতে পেরেছে। আমরা কেন বলছি ইরান যে 13 দিন যুদ্ধে জাঁকিয়ে বসে আছে অপ্রতিরোধ্য, তার কারণ তারা খরচ কমাতে পেরেছে। পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পের পাগলামোর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা তারা খরচ করে ফেলেছে ইরানকে দমানোর জন্য। এবং যে ছবিটা সামনে আসছে, যে রাশিয়ার যে টেকনোলজি ওরেসনিক, তার উপর দাঁড়িয়ে ইরানের যে নির্দিষ্ট যে আইসিবিএম মিসাইল, যেটাকে বলা হচ্ছে খরমশার 4, এটাকে মারাত্মক ভয়ঙ্কর এবং এটার রেঞ্জ প্রায় 1800 কিলোমিটার এবং 2000 কেজি পর্যন্ত এতে পেলোড এক্সপ্লোসিভ দেওয়া যায়। হাইপারসোনিক মিসাইল, এটাকেও প্রচণ্ড ভয় পাচ্ছে আমেরিকার বিভিন্ন ঘাঁটিগুলো, যে কারণে আমেরিকাও আইসিবিএম নিক্ষেপ করার একটা পরিকল্পনা ইতিমধ্যে করেছে। কিন্তু সমস্যা হলো আমেরিকার বিপুল খরচটা তারা মেনটেন করতে পারছে না। পরিবর্তে ইরান লো কস্টে এই যুদ্ধটা করছে এবং যে আশঙ্কা করা হচ্ছে যে যুদ্ধটা ক্রমশ হরমুজ প্রণালী থেকে ছড়িয়ে এবার রেড সির দিকে, অর্থাৎ লোহিত সাগরের দিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। বিশ্বকর তেমনটাই মনে করছেন। ধরে নেওয়া যাক আমাদের ডান হাতে ব্যথা হয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করার আগেই বাঁ হাতে ব্যথা ছড়িয়ে পড়লে তাহলে সেটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয় এবং সেটাই এবার বোধহয় হতে চলেছে। প্রথমেই বলেছি যে আমাদের দেশেও একটা তেলের একটা সমস্যা, জ্বালানির সমস্যার একটা অনুভব প্রত্যেকে কম বেশি করা যাচ্ছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে ভারতের তরফে, নয়াদিল্লির তরফে, এবং সেটা আমরা ওভারকাম করব। কারণ ইতিমধ্যেই বিপুল পরিমাণ যে উরাল অয়েল, যেটা রাশিয়ার ভ্লাদিভস্তক থেকে সোজা চলে এসছে আমাদের চেন্নাই অথবা হলদিয়া পোর্টে আসবে। এবার যে বিষয়টা উঠে আসছে যে আমেরিকার এই হঠকারী সিদ্ধান্তের কিছু সুবিধা ইরান ইতিমধ্যে নিয়ে ফেলেছে এবং যে কারণে হরমুজ, স্ট্রেট অফ হরমুজে ইরান যেমন তারা নিয়ন্ত্রণ করছে, বিভিন্ন জাহাজকে ধ্বংস করছে, ইরানকে টাইট দেওয়ার জন্য এবার তুমি দেখবে রেড সি, যেটা মূলত এশিয়া এবং ইউরোপের কানেক্টিভিটি হিসেবে ব্যবহৃত হয় সুয়েজ ক্যানেলের মাধ্যমে, এই রেড সিতে যেখানে ইয়েমেন অর্থাৎ হুতি বিদ্রোহী, এই হুতি বিদ্রোহীদের আবার সাপোর্ট করে ইরান, হুতিরা ইতিমধ্যে আমেরিকান শিপসের উপর আক্রমণ চালিয়েছে এবং ইসরায়েলের দক্ষিণ প্রান্তে রয়েছে এই রেড সি। ইসরায়েল যদি আবার রেড সিকে নিয়ন্ত্রণ করা শুরু করে ইরানের স্টাইলে, তাহলে যাবতীয় জাহাজ যে কটা আসছিল ইউরোপ ঘুরে এশিয়ার মধ্যে, সেগুলো অবরুদ্ধ হয়ে পড়বে। ফলে সংকট আরও বাড়তে পারে জ্বালানির ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে সেই আশঙ্কা করা হচ্ছে। এবং ইরান যেটা বুঝতে পেরেছে বা ইরানকে বোঝানো হয়েছে, কারণ ইরান যে স্যাটেলাইট বা এই ধরনের যে এআই সিস্টেমের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে, ফলে ইরানের ক্ষেত্রে যে ছবিটা উঠে আসছে, ইরানের বিভিন্ন ঘাঁটিগুলো বোঝার জন্য আমেরিকা তাদের অ্যানথ্রোপিক এআই ক্লডকে ব্যবহার করছে, আগে আমরা বলেছিলাম। এবং এটা করে তুমি দেখবে যে ইরানের যে কুডস শহর, সেখানে যে গতকাল যে একটা মাশরুম স্টাইল, মানে পারমাণবিক বোমা ব্লাস্ট হলে যে ধরনের মাশরুম স্টাইলের ক্লাউড তৈরি হয়, সেটা তৈরি হয়েছে। এটা মনে করা হচ্ছে যে আমেরিকা অ্যানথ্রোপিক এআই ক্লাউড ব্যবহার করে এখানে বিস্ফোরণ ঘটিয়েছে এবং ইরান এটাকে অ্যাভয়েড করার জন্যই জলের নিচে তারা নাভাল টানেল বানিয়েছে। সেখানে তাদের যে অ্যাটাক শিপস এবং যে অ্যাটাক, অর্থাৎ আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রোনসগুলোকে সেখানে তারা ইনস্টল করছে এবং সেখান থেকে আক্রমণ শানাচ্ছে। দুটো ঘটনা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকার কাছে। আমেরিকার গোয়েন্দারা যেটা বলছেন সেটা মারাত্মকভাবে খুব অ্যালার্মিং আমেরিকার জন্য, কারণ যে ছবিটা উঠে আসছে যে ইরানের তরফে যে আক্রমণ, যে ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করব, যে তুমি দেখবে ওমান সংলগ্ন অংশে যেখানে আমেরিকার ক্যারিয়ার অর্থাৎ সিবিজি রয়েছে, এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, সেখানে একটা বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণটা আমেরিকা আপাতভাবে বলে তাদের ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের লন্ড্রিতে আগুন লেগে যায় এবং কয়েকজন হতাহত হয়েছেন মার্কিন সৈন্য বা নেভাল যারা সৈনিক রয়েছেন তারা। কিন্তু ছবিটা তা নয়। গোয়েন্দা তথ্য বলছে যে ওখানে, অর্থাৎ ওই যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, তার যে ডেকের উপর একটা অংশ থাকে যেটা স্প্রিং অর্থাৎ গুলতি স্টাইলের অংশ, যেখান থেকে ফাইটার জেটকে অনেকটা টেনে ছেড়ে দেওয়া হয়,
ওপরে ওঠার জন্য, এটা একটা সিস্টেম, সেখানেই ব্লাস্টটা হয় এবং এটা ইরানের শাহিদ 136 কামাকাজি ড্রোন দিয়ে অ্যাটাকটা করা হয় বলে গোয়েন্দারা বলছেন। এবং তার আগে 10ই মার্চ আরও একটা অ্যাটাক হয়, সেটা কুয়েতে আমেরিকার যে নির্দিষ্টভাবে ফাইটার জেট আছে তার গায়ের কাছে একটা ড্রোন, সেটা ঘুরতে থাকে ইরানের ড্রোন, এবং সেখানে যে মার্কিন এয়ার ডিফেন্স ছিল থার্ড, তারা ওই ড্রোনটাকে লক্ষ্য করে অ্যাটাক করতে যায়, ড্রোনটা সরে যায়, ফাইটার জেটটা উড়ে যায়। বলা হচ্ছে যে চীনের তরফে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে রিয়েল টাইমে ইনফরমেশন জোগানো হচ্ছে, যে কারণে এত নিখুঁত আক্রমণ করতে পারছে ইরান বলে একটা বড় অংশ মনে করছেন। এবার একটা যে ছবি উঠে আসবে যেটা গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন, যে আমেরিকার তরফে তাদের অবসরপ্রাপ্ত কর্নেল এবং একজন সিনিয়র ওয়্যার স্ট্র্যাটেজিস্ট, এবং যিনি মূলত এই সেন্টকম অর্থাৎ যেখানে এই মুহূর্তে যুদ্ধ চলছে ইরান, সেই সেন্ট্রাল কমান্ডের দায়িত্বে ছিলেন এবং গালফ ওয়ারের সময় তিনি বিভিন্ন ন্যাটো বম্বারগুলোকে নিয়ন্ত্রণও করেছেন। নির্দিষ্টভাবে ডগলাস ম্যাকগ্রেগর কর্নেল অবসরপ্রাপ্ত, তিনি একটা বক্তব্য রেখেছেন যে ইমিডিয়েটলি ডোনাল্ড ট্রাম্পের উচিত যে এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের উচিত যে ভারতবর্ষের সঙ্গে কথা বলা এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে মধ্যস্থতায় আসা, কারণ ভারতের সঙ্গে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ভালো, তা ভারত একমাত্র পারে এই যুদ্ধকে থামাতে বা নিয়ন্ত্রণ করতে। কি বলেছেন ডগলাস, অবসরপ্রাপ্ত কর্নেল বা সেখানকার একজন ওয়্যার স্ট্র্যাটেজিস্ট? সরাসরি তিনি ট্রাম্পকে অফার করেছেন, প্রস্তাব দিয়েছেন যে যুদ্ধ থামাতে পারে একমাত্র ভারতবর্ষ। কি বলেছেন তিনি, একবার শোনানোর চেষ্টা করবো সঞ্জয়। একদম। My personal preference, if I were advising the president, is to call Prime Minister Modi in India. My personal preference, if I were advising the president, is to call Prime Minister Modi in India. সত্যজিৎ, এই মুহূর্তে আমাদের এই আলোচনা আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব, কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশুবাবু, আপনাকে জিরো আওয়ারে স্বাগত। নিউজরুম থেকে আমাদের চিফ রিপোর্টার রয়েছেন সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, দীপ্তাংশুবাবু, যে ছবিটা উঠে আসছে যে 13 দিনেও কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ইরানকে, ইরান অনেক কস্ট কাটেল করছে, অনেক সহজ অস্ত্র বানিয়ে বড় বড় মার্কিন যুদ্ধজাহাজকে উড়িয়ে দেওয়ার বা ট্যাঙ্কারকে উড়িয়ে দিচ্ছে, মার্কিন ফাইটার জেটকে ওড়াচ্ছে খুব সহজে, এবং ক্রমশ যুদ্ধটা যেন আমেরিকার ক্ষেত্রে ভয়ানক হচ্ছে। এবং যদি এই হরমুজ থেকে রেড সি পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে সারা বিশ্বে তেলের হাহাকার দেখা দেবে। এবং ভারতকে মধ্যস্থ অফার করেছেন একদম বিখ্যাত ওয়্যার স্ট্র্যাটেজিস্ট এবং বিভিন্ন সময় সেন্টকমের দায়িত্ব ছিলেন কর্নেল ডগলাস। ছবিটা কোন দিকে যাচ্ছে আপনার এক্সপিরিয়েন্সে জানতে যাবো একবার। সত্যজিৎ বাবু, আমরা ইতিমধ্যে দেখেছি যে আমেরিকা যে উদ্দেশ্যবিহীন লড়াই শুরু করেছে। ইসরায়েলের কিছুটা উদ্দেশ্য থাকতেও পারে, বাট আমেরিকা প্রায় এত হাজার হাজার কিলোমিটার দূরে এসে যে উদ্দেশ্যবিহীন, কারণ তাদের উদ্দেশ্য প্রত্যেক দিন তাদের প্রেসিডেন্ট ট্রাম্প চেঞ্জ করে। তো সেই জায়গায় পুরো বিশ্বকে একটা তেলের সংকট, এবং আমি ভারতীয় হিসেবে আমাদের 140 কোটি ভারতবর্ষে আজকে জ্বালানির সংকট, আজকে যানবাহনের তেলের কয়েকদিন পরে এই সংকট পুরো পৃথিবীকে একটা সংকটের দিকে ঠেলে দিয়েছে। দ্বিতীয়ত, কেন হলো এই হরমুজ প্রণালী, অথবা আপনি যেটা আরো রাইটলি ইউ হ্যাভ ব্রট আউট, এই কথাটা অনেকেই বলছে না, রেড সি, গালফ অফ এডেনের ওপর রেড সি, ঠিক গালফ অফ এডেন অথবা ওমানের পশ্চিম দিকে হচ্ছে একটা ছোট্ট রাষ্ট্র ইয়েমেন, এবং তার কোস্ট লাইনে যে এই গালফ অফ এডেন অথবা রেড সি কোস্ট লাইনে কিন্তু যে একটা ভয়ানক সংগঠন আছে, আমি জঙ্গিটা জেনে শুনে ইউজ করলাম না, এটা হচ্ছে হাউথি। তারা যদি সেই একইভাবে ইরান যেভাবে হরমুজ প্রণালীতে ব্যাহত দিয়েছে, কমপ্লিট ট্রেড শিপিং যে লাইন, দ্য লেন, এটা একইভাবে যদি ঘটায় রেড সিতে, যেটা আপনি বললেন সুয়েজ হয়ে, এবং কমপ্লিট ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান ইউনিয়ন যে দেশগুলো আছে, বিশেষ করে যে ন্যাটো দেশগুলো, সেগুলোতে তেল এবং এনার্জি পৌঁছয়, বিশেষ করে গ্যাস, এইটা যদি বন্ধ হয়ে যায়, আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের যত রাষ্ট্র আছে ডিপেন্ডেন্ট তেলের থেকে বেশি হচ্ছে গ্যাস। সেই জায়গায় যদি ওদের এই গ্যাস বন্ধ হয়ে যায়, লিকুইড গ্যাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু একটা বিভীষিকার কারণ হবে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে 2023-এর পর হাউথি যেভাবে অ্যাটাক করছিল, আমার মনে হয় ইরানের কোনো না কোনো জায়গায় ওদের কোনো স্ট্র্যাটেজি আছে, আপাতত সেই জায়গাটা খোলা রেখেছে, অথবা সেইভাবে অ্যাটাক করছে না, সেইভাবে অ্যাক্টিভ দেখিনি।
কিন্তু হরমুজ প্রণালী অলরেডি আন্ডার কন্ট্রোল অফ IRGC। মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল যা ইচ্ছে বলতে পারে, তত ভাবে ইরানকে নিচু দেখাতে পারে, এবং সংবাদ মাধ্যমে এই ধোঁয়াশা এবং কুয়াশা যুদ্ধের নানাভাবে বলা হচ্ছে তারা খুব আঘাত করছে ইরানকে। এটা একদমই সত্যি নয়। এবং আমরা যদি ট্রান্সপন্ডার বলছে বন্ধ করে দিয়েছে, ট্রান্সপন্ডার AIS যে সিস্টেম হয় সেটা বন্ধ করে দিলেও যদি কোনো ট্যাঙ্কার মুভ করে এই স্পেশালি 33 কিলোমিটার হরমুজ প্রণালী দিয়ে, তাহলে কিছু না কিছু ভাবে দেখা যায়। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে স্ট্র্যাটেজিক যে মাইনগুলো থাকে, আগে পুরোনো দিনে মুড মাইন ছিল, সেই মাইন এখন ইউজ করে না। এখন IRGC যে মাইন ইউজ করছে, অ্যাকস্টিক মাইন ইউজ করছে, যে তার মানে যে আওয়াজ যদি হয়, যে একটা জাহাজ চলতে গেলে তার ইঞ্জিনের আওয়াজ হয়, সেই ভিতে যদি আওয়াজটা তারা ক্যাচ করতে পারে, সেই ফ্রিকোয়েন্সিটা যদি ধরতে পারে, অটোমেটিক এটা ব্লাস্ট হবে। আর একটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স মাইন, কোন জাহাজ যখন ক্রস করবে অটোমেটিক বিকজ অফ মাল্টিপল মেটাল উইচ ইজ অফ এই জাহাজে, এটা ওই মাইনটাকে অ্যাট্রাক্ট করবে, এটাকে বলে ইনফ্লুয়েন্স মাইন। তাতেও জাহাজ এই আপনার স্ক্রিনে যেটা দেখাচ্ছে উড়ে যাবে। এবং আপনি যেটা আর একটা তথ্য দিলেন সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আন্ডারগ্রাউন্ড ড্রোন যেটা যে কোনো জায়গায় যদি সে কোঅর্ডিনেট দেওয়া থাকে, এটা তলার থেকেই আসবে। কারণ তাদের নেটওয়ার্ক, আপনি যেটা বললেন, তাদের মাটির তলায় একটা বলতে পারেন ইরানের শহর, মাটির ওপরে যত না দেখছেন, তাদের যে যুদ্ধ সামগ্রী, স্ট্র্যাটেজিক ওয়েপন, প্রত্যেকটাই মাটির নিচে। এবং আজকে আমরা পেন্টাগন বলছে যে ওদের কাছে ফিসাইল মেটেরিয়াল আছে, উইচ ইজ 50%, এমন জায়গায় রাখা হয়েছে একটা পাহাড়ের নিচে, একটা গ্রানাইট পাহাড়ের নিচে, which is more than 100 meters, কোনোদিনই জিপিইউ যদি আনে বাংকার বাস্টার সেখানে পৌঁছতে পারবে না। তো পেন্টাগন অথবা মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিষয় কিন্তু তাহলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র, শক্তি ভারসাম্য সব দিক থেকে আমেরিকা পৃথিবীর যে কোনো দেশকে যখন তখন যুদ্ধের হুমকি দিতেই পারে। সারা পৃথিবীতে তাদের সেন্ট্রাল থিয়েটার কমান্ডসগুলো আছে, সেই আমেরিকা ভাবতে বাধ্য হচ্ছে। এবং ইরান তার যে টপোগ্রাফিক্যালি পুরো তেহরান বা ইরানটাই পাহাড় দিয়ে ঘেরা, তাহলে কি কোথাও আমেরিকা যে ভুলটা ভিয়েতনামে করেছিল সেই ভুলটা কি ইরানের ক্ষেত্রে আমেরিকার হয়ে গেছে? বা ডোনাল্ড ট্রাম্পের একটা পাগলামো বা তার ঔদ্ধত্য, যে কারণে 13 দিনেও ইরানকে তারা বলেছিল, ভেবেছিল হয়তো যে তারা এই ভেনেজুয়েলার মতো জাস্ট খতম করে দেবে 2 মিনিটের মধ্যে, একদম প্রেসিডেন্টকে নিয়ে চলে যাবে, সেইটা তারা করে উঠতে পারেনি। ইরান পুরো অস্ত্রটাকে সাজিয়ে রেখেছে। হরমুজে আপনি যেটা বলছেন, যেভাবে মাইনকে সাউন্ডের সঙ্গে সিনক্রোনাইজ করা হয়েছে, কোথাও একটা ভয়ানক ছবি আর অপেক্ষা করছে আমেরিকার জন্য। একদম সত্যজিৎ বাবু, আপনি যেটা বললেন সঠিক। এবং আপনি জানেন, আপনি প্রথমেই দেখালেন ইরাকে ওদের একটা রিফুয়েলিং প্লেন মার্কিন যুক্তরাষ্ট্র পড়ে গেছে। আপনার সঙ্গে যখন আমি কথা বলছি, ইতিমধ্যে ইরান থেকে তাদের নিউজ বলছে দে হ্যাভ টেকেন রেসপন্সিবিলিটি ফর দ্যাট। মানে মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলো প্লেন অ্যাটাক হয়েছে, কখনো বলছে ফ্রেন্ডলি ফায়ারে হয়েছে, অথবা কোনো যান্ত্রিক গোলযোগের জন্য প্লেনটার অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম যুদ্ধক্ষেত্রে হয় না। এবং আমি একটা বড় প্রশ্ন আজকে জিজ্ঞেস করতে চাই আপনার সিএন প্ল্যাটফর্মে, যে ওরা যে এত বোস্ট করছিল, এত গর্ব করছিল USS এব্রাহাম লিঙ্কন, এই USS এব্রাহাম লিঙ্কন আজকে কোথায়? প্রথমে দেখা গেছিল গালফ অফ এডেনে, তারপর কিছুদিন দেখা গেল পার্সিয়ান গালফে, তারপর চলে গেল আরব সাগরে। এখন কি যে খবর আসছে, যদিও এটা অ্যাবসলিউট বলতে পারি না, এই এব্রাহাম লিঙ্কন কোথাও কি ধ্বস্ত হয়েছে, কোথাও একটা বিস্ফোরণ হয়েছে লিঙ্কনের ওপর, এব্রাহাম লিঙ্কনের ওপর, যাতে আবার এই US এত বড় একটা এয়ারক্রাফট ক্যারিয়ার বাধ্য হয়েছে US এর দিকে তার হাল ঘোরাতে, এই দিকে আবার চলে যাচ্ছে। তাহলে এটা বড় খবর, এটা বড় খবর দীপ্তাংশু বাবু, বড় চাঞ্চল্যকর তথ্য যে এয়ারক্রাফট ক্যারিয়ার, যা একটা ভাসমান রণতরী এবং US তাদের ঔদ্ধত্যের প্রতীকও, তাকে ইরানের মতো একটা সামরিকভাবে পিছিয়ে থাকা দেশ তাকে প্রতিহত করতে পেরেছে। এবং আপনাকে গতকাল যে ছবি তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর একটা বিস্ফোরণের ঘটনাও ঘটে, যেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে আমেরিকা, বলেছে সেখানে লন্ড্রিতে হয়েছে, আলটিমেটলি তাদের ডেকেই হয়েছে। ফলে কোথাও কি তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো প্রতিহত করছে ইরান, সেই অসামান্য সামরিক পারদর্শিতা দেখাচ্ছে কি ইরানের IRGC? দীপ্তাংশু বাবু।
একদম সত্যজিৎ বাবু, আপনি দেখুন ইরানের কি আছে। ইরানের না স্ট্যান্ডিং আর্মি আছে, না ইরানের কোনো নেভাল পাওয়ার আছে। রোজ প্রেসিডেন্ট ট্রাম্প বলছে আমি এত ইরানিয়ান নেভি শিপ ডুবিয়ে দিয়েছি। ইরানের কোনো সেইভাবে নেভাল শিপ নেই। ইরানের যেটা আছে, ইরানের যেটা সবচেয়ে শক্তি হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, সুপারসনিক মিসাইল। আর এই মিসাইল স্ট্র্যাটেজিক ওয়েপন আইআরজিসির আন্ডারে। আপনি যেটা ইউ হ্যাভ রাইটলি ব্রট আউট, যেটা বহু সংবাদ মাধ্যম, আমি ইন্টারন্যাশনাল ন্যাশনাল প্রত্যেকটাই আমি পার্ট নিই, সেখানে কিন্তু কেউ আপনি যেটা বলেন আর্টিস্ট, যে আর্তেশ বলে যে ওদের ইরানিয়ান ন্যাশনাল রিপাবলিক রেগুলার আর্ম ফোর্স যেটা আছে, আইআরজিসি অন্য ধরনের, এবং ওদের নিজস্ব যে স্ট্যান্ডিং ফুট আর্মি ওটা একটা আলাদা, এবং সেই জায়গাটা কমপ্লিট কন্ট্রোল করছে স্ট্র্যাটেজিক ওয়েপন আইআরজিসি, যেটা আপনি বললেন। এবং আপনি দেখুন তাদের আর্সেনাল, সবাই বলেছিল 3 দিন 4 দিন 1 দিন শেষ করে দেন। হ্যাঁ, অনেক জায়গায় লঞ্চার নষ্ট করেছে। অত্যাধুনিক ওয়েপন ইসরায়েলের, অত্যাধুনিক ওয়েপন, তাদের এয়ার সুপিরিয়রিটি ইসরায়েলের, এয়ার সুপিরিয়রিটি মার্কিন যুক্তরাষ্ট্র, নিশ্চিত তাদের টেকনোলজি, তাদের আর্থিক পাওয়ার সম্ভব। কিন্তু একটা ছোট রাষ্ট্র যাকে 4-5 দশক ধরে প্রত্যেকটা এই বড় রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল আঙুলের তলায় রাখার চেষ্টা করেছে, কিন্তু আজকে পর্যন্ত পারেনি। সে কিন্তু দৃঢ়ভাবে আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেবো, আপনাকে জানতে চাইবো যে ইরান, আপনি যেমন বলছিলেন যে ইরানের ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইলে খুবই উন্নত, কারণ ইরান R&D-তে অত্যন্ত এগিয়ে রয়েছে, এবং তাদের অ্যাটাক ড্রোন শাহিদ 136 কামাকাজি ড্রোন বা বাদবাকি যে অ্যাটাক ড্রোনসগুলো আছে, এক্ষেত্রে একটা ছবি আপনাকে দিয়ে রাখবো যে রিয়াধে যে STPS 777, এটা একটা র্যাডার সিস্টেম, আমাদের গ্রিন পাইনের মতো একটা লং রেঞ্জ র্যাডার। এই র্যাডারটাকে বলা হয় আমেরিকার আই অফ আমেরিকা, অর্থাৎ পশ্চিম এশিয়ায় আমেরিকার সবথেকে বড় র্যাডার। এবং যে তথ্য আমরা জানতে পারছি, গত 10ই মার্চ প্রায় 500-র মতো কামাকাজি ড্রোন, এগুলো ইরানের ড্রোন, সেগুলো আছড়ে পড়ে ওই আমেরিকান র্যাডারের ওপর এবং সেটা ধ্বংস হয়ে যায়। তারপর বলা হচ্ছে যে পশ্চিম এশিয়ায় আমেরিকার চোখকে অন্ধ করে দিয়েছে ইরান। এটার মধ্যে কতটা বাস্তবতা এবং স্ট্র্যাটেজি পয়েন্ট থেকে কত গুরুত্বপূর্ণ এই যুদ্ধের ক্ষেত্রে? দীপ্তাংশু, দেখুন রাডার যুদ্ধক্ষেত্রে সত্যজিৎ বাবু হচ্ছে চোখ আর কান। আমরা যে আওয়াজ বলি কান, চোখ হচ্ছে রাডার। সেই রাডার সিস্টেম যদি কমপ্লিটলি চলে যায়, যেমন আপনি বলছেন ইট ইজ আ ফ্যাক্ট, বাহরেন, আল উদেড, কাতার এবং আল দাফরা, এই 3টে জায়গায় যে ওদের রাডার সিস্টেম ছিল 777 আর TNPQ, এই যে রাডার সিস্টেম ছিল কমপ্লিটলি জ্বালিয়ে দিই। এটা কামাকাজি ড্রোন দিয়ে হয়েছে এবং ওদের মাল্টিপল মিসাইল দিয়ে হয়েছে। এখনো সেইভাবে ওয়েস্টার্ন মিডিয়াকে চেপে রেখেছে, সেই খবর আসছে না। আপনি 2 দিন বাদে এই সমস্ত ওয়েস্টার্ন মিডিয়া কারোর নিচে থাকে না, এই ওখানে গণতন্ত্র অনেক বেশি, নিউজ বেরিয়ে যাবে। সেই জায়গায় আরেকটা আমি আপনাকে খবর দিচ্ছি এবং আপনাদের দর্শকদের যারা CNN দেখছে, এই মুহূর্তে এই অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র, তারা সাউথ কোরিয়া থেকে মরণান্তিক এই রাডার সিস্টেম যেটা এই বিভিন্ন এয়ার ডিফেন্সে কন্ট্রোল করে, সেখান থেকে কিন্তু মুভমেন্ট করছে ফ্রম সাউথ কোরিয়া টু গালফ কান্ট্রিজে। কারণ তাদের রাডার সিস্টেম, তাদের বেস ইতিমধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা লজিস্টিক্স চ্যালেঞ্জ ছিল। এই যে থার্ড অথবা মানে একটা ভয়ঙ্কর দিকে টার্ন নিতে চলেছে, কারণ ইরান ছেড়ে দেওয়ার পাত্র না। আমি একটা ইনফরমেশন দিয়ে রাখার সঞ্চারী চেষ্টা করব যে জ্বালানি নিয়ে সংকট চলছে, কিন্তু ইতিমধ্যেই আমাদের অর্থাৎ যে উরাল অয়েল, সেটা ভ্লাদিভস্তক হয়ে ভারতে আজ বা কালের মধ্যে পৌঁছবে, বিপুল পরিমাণ জ্বালানি তেল নিয়ে আসছে। একই সঙ্গে কানাডার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে গ্যাসের ব্যাপারে, সেটাও পৌঁছবে আশা করা যাচ্ছে। এবং আমাদের আন্দামান নিকোবর যেখানে গ্যাস ড্রিলিংটা চলছিল, সেটার গতি অত্যন্ত বাড়ানো হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত সেখান থেকে আমরা গ্যাস পাবো, যেটার সঞ্চয়ের পরিমাণ প্রায় গায়নার মতো। ফলে ভারতের গ্যাসের জ্বালানির সমস্যাটা দ্রুত মিটবে, এমনটাই আশা করা হচ্ছে নয়াদিল্লির তরফেও। সঞ্চারী, একেবারেই তাই সত্যজিৎ। সুতরাং এই যুদ্ধের আজ যেভাবে ভারতে পড়ছে, তাতে আপাতত এই মুহূর্তে ভারতে যে ক্রাইসিস সৃষ্টি হয়েছে তা কিছুটা হলেও অন্তত সামাল দেওয়া যাবে, এমনটাই আশা করা যায়। ধন্যবাদ। আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী ছিলেন। কর্নেল চৌধুরী, 0 আওয়ারের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। সত্যজিৎ, তুমি ছিলে আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে, তোমাকেও আপাতত ধন্যবাদ।